বাংলাদেশে খুব কমন একটা কথা শোনা যায়, সবকিছুর পেছনে সিন্ডিকেটের কথা বলি, মানে এই সড়ক দুর্ঘটনা বা এই উৎসবকে কেন্দ্র করে যে পরিবহন ব্যবস্থা, এটার পেছনের একটা সিন্ডিকেটের কথা আমরা বারংবার শুনি। এই সিন্ডিকেটের কারণেও কি সড়কের এত অব্যবস্থাপনা বিশৃঙ্খলা তৈরি হচ্ছে? এটা কি আপনি কারণ মনে করেন? অবশ্যই একটি কারণ তো অবশ্যই। সিন্ডিকেটিং শব্দটা তো সম্মানের শব্দ। সিন্ডিকেট খুব ভালো শব্দ, কিন্তু একটা সময় পর্যন্ত কেউ যখন নিজেকে বলতো আমি সিন্ডিকেট মেম্বার, আমরা ভাবতাম ঢাকা ইউনিভার্সিটির সিন্ডিকেটের মেম্বার বা অন্য কোনো ইউনিভার্সিটি, বিশাল ব্যাপার। একটা পর্যায়ে সিন্ডিকেট হয়ে গেল গালিগালাজের বিষয়। এখন যদি আপনি কাউকে বলেন যে, কেউ বলে যে আমি সিন্ডিকেট মেম্বার, সে জিজ্ঞাসা করবে আপনি কি পেঁয়াজ নিয়ে আসেন না মরিচ নিয়ে আসেন, নাকি ট্রাক বাস কিছু একটা নিয়ে আছেন। অর্থাৎ দেখেন, সময়ের ব্যবধানে এক একটা শব্দ কত কলঙ্কিত হয়ে যায়। এটা হচ্ছে এক নিষ্ঠুর বাস্তবতা। যেহেতু পরিবর্তিত সময়, রূপান্তরিত সময়, নতুন এক বন্দোবস্তে আসতে না পারি, নতুন এক বাস্তবতায় কিন্তু আমরা এসেছি। এই অবস্থায় বিষয়গুলো পরিষ্কার করা দরকার। সিন্ডিকেট কি সম্মান করে বলবো, আদর করে সোহাগ করে বলবো, নাকি এটা গালি? পরিষ্কার করতে হবে। আর এগুলো কি আর চলতে দেয়া যাবে কি না? নিশ্চয়ই। যে একটু আগে আমি যেটা বলেছিলাম, এই সরকার কমজোরি সরকার নয়, সক্ষম সরকার। তার চেয়ে বড় কথা, নমুনায় আমরা যেটা দেখতে পাচ্ছি, মাননীয় প্রধানমন্ত্রীর এ ধরনের কাজে একটা সদিচ্ছা আছে। আর নিয়ত যদি পরিষ্কার থাকে, হয়তো দুদিন বেশি সময় লাগবে, সেটার একটা ফয়সালায় তিনি যেতে পারবেন। বাংলাদেশে এমন কোনো শক্তি নেই, রাজনৈতিক বলেন অরাজনৈতিক বলেন, যে সরকারের চেয়ে বেশি ক্ষমতাবান হয়ে গেছে, মোটেই নয়। তো যাদের নাম বিচ্ছিন্নভাবে এখনও আসে বিভিন্ন ঘটনায়, তারা সরকারের ক্ষমতার সাথে তুলনা করলে কোনো মাত্রায় কোনো পর্যায়ে পড়ে না। সেই জায়গায় সরকারের একটা দায়িত্ব আছে, বিশেষ করে পরিবহন সেক্টর যেহেতু আপনি এনেছেন, এখানে সেবারও একটু বিষয় আছে, ব্যবসারও একটু বিষয় আছে। দুটা দিকে দেখার দরকার আছে। সেখানে ডক্টর হাদিউজ্জামান একটা চমৎকার পরামর্শ রেখেছেন। সেটা গ্রহণ করা গ্রহণ না করা সরকারের দায়িত্ব অবশ্যই। কারণ আমরা বিপদে পড়ি বা আপদে পড়ি, তখন কিছু দাওয়াই কিন্তু খুঁজি, ছোট বড় মিলিয়ে। সেনাবাহিনী সহ বিভিন্ন যে আমাদের সংস্থাগুলো বা প্রতিষ্ঠানগুলো, তাদের ট্রান্সপোর্টগুলো এত মানে ফিট থাকে কি করে? সমন্বয়ের মাধ্যমে আসলে ওখান থেকে একটু হয়তোবা একটা কিছুটা উপশম হলো, ওখান থেকে একটু তালিম নেওয়ার বিষয় আছে। তাদের ড্রাইভাররা এত সক্ষম কেন? তাদের বাসগুলো এইভাবে দুর্ঘটনার শিকার হয় না কেন? আমরা যারা সাধারণ যাত্রী আছি, তাদের জন্য আপনি কিছু গুরুত্বপূর্ণ টিপস যদি দেন, কিভাবে আসলে আমরা এই বিপদ সংকুল অবস্থাতে একটু নিরাপদ থাকতে পারি। একটা টিপস আমি যেটা প্রথমেই বলবো, যে আসলে বিশেষ করে আমাদের দক্ষিণাঞ্চল, দক্ষিণ পশ্চিমাঞ্চল যারা ফেরি ব্যবহার করেন, আমরা দেখছি নৌ দুর্ঘটনা কিন্তু বেড়ে গেছে। এটা কিন্তু আমাদের বিধানেও আছে যে ফেরিতে ওঠার আগে বাসের যারা যাত্রী তারা নেমে যাবে। তার কারণটা হচ্ছে আমাদের পুন্টনের অবস্থা ঠিক নাই। ফেরি তো বয়োবৃদ্ধ, আয়ুষ্কাল পেরিয়ে গেছে, এবং যে হামজা রুস্তম, যেটা আমরা খুব প্রাউড ফিল করি, আসছে উদ্ধার করতে, তাদেরও কিন্তু আয়ুষ্কাল ফুরিয়ে গেছে। তো এই যে একটা মানে দুরবস্থা এবং অব্যবস্থা, এবং সব জায়গায় আসলে রক্ষণাবেক্ষণের এতটাই ঘাটতি, সব কিছু মেয়াদ উত্তীর্ণ হয়ে গেছে, লক্করঝক্কর অবস্থা, হাজার হাজার ঝুঁকি, আমার সড়ক নৌ রেল সব জায়গায় ঝুঁকি আছে। তো সেই জায়গায় যাত্রী সাধারণের আসলে সচেতনতার ব্যাপার আছে, যেটা আমি বললাম ফেরির ক্ষেত্রে। একইভাবে আসলে বাড়ি ফেরার ক্ষেত্রে যেটা আমরা দেখি নারীর টানে, এবার আমি এমনও দেখেছি একজন বলছে যে বাড়িতে না ফিরলে বউ ডিভোর্স দিয়ে ফেলবে, তার ফিরতেই হবে। তো এই যে পরিস্থিতি, এখানে আমাদের আসলে ঝুঁকি নিয়ে ফেরা, এই যে প্রবণতা বা টেন্ডেন্সি, আমাদের একটু বের হয়ে আসা উচিত। আপনি দরকার হয় ঈদের দিন যান বা ঈদের পরের দিন যান, কেননা জীবনের হ্যাঁ, আপনার সবচেয়ে বড় কথা হচ্ছে জীবনের সাথে আপনি কম্প্রোমাইজ করতে পারেন না, ঝুঁকির সাথে কম্প্রোমাইজ করা যায় না।